শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি নিয়ে অনেক রকম সমালোচনা তো চলছেই, কিন্তু তার পক্ষে যে যুক্তিগুলো দেওয়া হয় সেগুলো ঠিক কি? আজকে আমরা এমন একটা রাজনীতিক বিশ্লেষণ দেখব যেখানে তার পক্ষে বেশ জোরালো কিছু বক্তব্য তুলে ধরা হয়েছে। আমাদের কাজ হলো নিরপেক্ষভাবে দেখা কিভাবে এই যুক্তিগুলো সাজানো হলো আর এর পেছনের মূল কথাগুলোই বা কী। তুই পুরো যুক্তিটাকে তারা সাজিয়েছে 5টা ভাগে। প্রথমে একটা মৌলিক প্রশ্ন দিয়ে শুরু, এরপর তার ব্যক্তিগত সংগ্রামের ইতিহাস, তারপর ছাত্র আন্দোলনের একটা ভিন্ন ব্যাখ্যা, আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগ, আর সবশেষে তাকে একজন অপরিহার্য নেতা হিসেবে দেখানোর চেষ্টা। চলুন এক এক করে এগোনো যাক। দেখুন, পর্যালোচনার শুরুতেই লেখক কিন্তু সরাসরি কোনো দাবি করছেন না, বরং তিনি একটা প্রশ্ন ছুড়ে দিয়ে পুরো আলোচনার সুরটা ঠিক করে দিচ্ছেন। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা কৌশল, কারণ এটা আমাদের উত্তর খুঁজতে বাধ্য করে আর লেখকের যুক্তির পক্ষে একটা মানসিক আবহ তৈরি করে দেয়। শেখ হাসিনার অপরাধ কী ছিল, এই একটা প্রশ্ন। এই প্রশ্নটা দিয়েই লেখক তার ক্ষমতাচ্যুতির পুরো নৈতিক ভিত্তিটাকে চ্যালেঞ্জ করছেন। এর মাধ্যমে তিনি আসলে বোঝাতে চাইছেন যে যা ঘটেছে তা কোনো অপরাধের শাস্তি ছিল না, ছিল অন্য কিছু। আর ঠিক এই পয়েন্টটা থেকেই শুরু হচ্ছে তাদের যুক্তির পরের ধাপ। বেশ, যদি কোনো অপরাধ নাই হয়ে থাকে তাহলে তার পরিচিতিটা কি? পর্যালোচনার লেখক বলছেন তাকে বুঝতে হলে তার সংগ্রামের আর ব্যক্তিগত ত্যাগের ইতিহাসটা জানা জরুরি। তাদের মতে শেখ হাসিনা শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি যেন ট্র্যাজেডি আর টিকে থাকার এক জীবন্ত গল্প। এই যে টাইমলাইনটা একটু খেয়াল করলে দেখবেন, ১৯৭৫-এ পরিবার হারানো থেকে শুরু করে ২১ বার হত্যাচেষ্টার শিকার হওয়া। লেখক এখানে একটা ছবি আঁকতে চেয়েছেন যেখানে শেখ হাসিনার রাজনৈতিক জীবন আর সহিংসতা যেন একসঙ্গেই চলেছে। এই ঘটনাগুলো দিয়ে বোঝানো হচ্ছে যে তার রাজনীতি শুধু ক্ষমতার লড়াই ছিল না, ছিল নিজের অস্তিত্ব রক্ষারও লড়াই। আর এই প্রশ্নগুলোর মাধ্যমে লেখক একটা নৈতিক তুলনা টানার চেষ্টা করছেন। তিনি বলতে চাইছেন এত কিছুর পরেও শেখ হাসিনা কেন তার প্রতিপক্ষের মতো প্রতিশোধপরায়ণ হলেন না। এর মধ্য দিয়ে তাকে একজন সহনশীল নেতা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে, যা তাকে তার বিরোধীদের থেকে আলাদা করে। আচ্ছা, এত দীর্ঘ সংগ্রামের ইতিহাস থাকার পরেও তার পতন কেন হল? পর্যালোচনার লেখক এর জন্য ২০২৪-এর ছাত্র আন্দোলনকে সামনে আনছেন, তবে প্রচলিত ধারণার একদম বিপরীত একটা ব্যাখ্যা দিয়ে। তাদের মতে এই পুরো আন্দোলনটাই দাঁড়িয়েছিল একটা, বলা যায়, ভুল তথ্যের ওপর। এখানে যুক্তিটা কিন্তু খুব সহজ। সরকার মুক্তিযোদ্ধা কোটা বাতিল করেছিল, কিন্তু আদালত তা পুনর্বহাল করে। আর সরকার সেই রায়ের বিরুদ্ধে আপিল করছিল, মানে সরকার কোটা বাতিলের পক্ষেই ছিল। কিন্তু আন্দোলনটা হয়েছে ঠিক তার উল্টো একটা ধারণা থেকে। লেখকের মতে এটাই ছিল পুরো ঘটনার মূল বিভ্রান্তি। এখন যে বিষয়টা আসছে সেটা খুবই সেন্সিটিভ, প্রাণহানি। আর এখানেই দেখুন, লেখক একটা বেশ চাঞ্চল্যকর ডেটা সামনে আনছেন। তার দেয়া হিসাব অনুযায়ী শেখ হাসিনার পদত্যাগের আগের এবং পরের মৃত্যুসংখ্যার মধ্যে একটা বড় পার্থক্য দেখা যাচ্ছে। এই তথ্যটা ব্যবহার করে তিনি প্রাণহানির দায় শুধু এক পক্ষের ওপর চাপানোর যে ধারণা, সেটাকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছেন। এই প্রশ্নটা তুলে লেখক কিন্তু সরাসরি একটা ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতির দিকে ইঙ্গিত করছেন। তিনি বলতে চাইছেন, যদি একটা নির্দিষ্ট সময়ের মৃত্যুর জন্য একটা সরকারকে দায়ী করা হয়, তাহলে তার পরের মৃত্যুগুলোর জন্য দায়ী কে? এর মাধ্যমে তিনি জবাবদিহিতার পাল্লাটা অন্যদিকেও ভারী করতে চাইছেন। আচ্ছা, ছাত্র আন্দোলন আর প্রাণহানির পর এবার যুক্তিটা একটা অন্যদিকে মোড় নিচ্ছে। লেখকের মতে যা ঘটেছে তা নিছক কোনো গণ অভ্যুত্থান ছিল না, বরং এর পেছনে ছিল একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের সূক্ষ্ম নকশা। মানে ঘটনাটা ভেতর থেকে ঘটেনি, বরং বাইরের শক্তি দিয়ে এটাকে চালিত করা হয়েছে। তো কারা ছিল এই ষড়যন্ত্রের পেছনে? তাদের তালিকা অনুযায়ী নামগুলো কিন্তু বেশ ওজনদার। মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, এমনকি বিভিন্ন জঙ্গি সংগঠনের নামও আনা হয়েছে। এই অভিযোগগুলো বেশ গুরুত্বপূর্ণ, যা পুরো বিষয়টাকে একটা অভ্যন্তরীণ সংকট থেকে একটা ভূরাজনৈতিক খেলার পর্যায়ে নিয়ে যায়। এই ষড়যন্ত্রের সপক্ষে প্রমাণ হিসেবে লেখক কিন্তু একটা রীতিমতো বিস্ফোরক দাবি করছেন। তিনি ডোনাল্ড ট্রাম্পের একটা উক্তিকে তুলে ধরে বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই নাকি সরকার পরিবর্তনে অর্থ দেওয়ার কথা স্বীকার করেছে। এমনটি একটা পডকাস্টের সূত্র দিয়ে বলা হয়েছে যে এর পেছনে $1 বিলিয়ন একটা অপারেশন ছিল। কিন্তু কথা হল, বাইরের শক্তিগুলো কেনই বা এমনটা করতে যাবে? পর্যালোচনার লেখক এর পেছনে 3টা প্রধান ভূ-রাজনৈতিক কারণ দেখাচ্ছেন: সেন্ট মার্টিনস দ্বীপ, চীনের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠতা, আর কোয়াড জোটে যোগ দিতে রাজি না হওয়া। লেখকের মতে এই কারণগুলোই শেখ হাসিনাকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের লক্ষ্যে পরিণত করেছিল। আচ্ছা, ষড়যন্ত্রর তত্ত্ব থেকে বেরিয়ে এসে এবার লেখক তার যুক্তির অভিমুখটা একদম ঘুরিয়ে দিচ্ছেন।
এবার আর কোনো অভিযোগ খণ্ডন নয়, বরং শেখ হাসিনার শাসনামলের অর্থনৈতিক আর সামাজিক অর্জনগুলো তুলে ধরে তাকে একজন অপরিহার্য নেতা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। এই যুক্তির প্রথম পিলারই হল অর্থনীতি। লেখক দাবি করছেন শেখ হাসিনার অধীনে বাংলাদেশের অর্থনীতি ৭১ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৪৭৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে, মানে প্রায় ৭ গুণ বৃদ্ধি। এটা তার সাফল্যের পক্ষে তুলে ধরা সবচেয়ে বড় সংখ্যাগুলোর একটা। দ্বিতীয় যুক্তিটা হল সামাজিক উন্নয়ন নিয়ে, যেখানে বলা হচ্ছে যে তিনি সফলভাবে দেশের দারিদ্র্যের হার ৪০% থেকে কমিয়ে ২০%, অর্থাৎ প্রায় অর্ধেকে নামিয়ে এনেছেন। অর্থনীতির পাশাপাশি মানুষের ব্যক্তিগত আয়ও যে বেড়েছে, সেই দাবিও করা হয়েছে। তাদের মতে মাথাপিছু আয় প্রায় ৫ গুণ বেড়ে গেছে, যা বাংলাদেশকে এশিয়ার একটা উদীয়মান বাঘ বা রাইজিং টাইগার হিসাবে পরিচিতি এনে দিয়েছে। অর্থনৈতিক সাফল্যের পাশাপাশি তার আন্তর্জাতিক স্বীকৃতিকেও তুলে ধরা হয়েছে। মাদার অফ হিউম্যানিটি থেকে শুরু করে ফোর্বস ও টাইম ম্যাগাজিনের তালিকায় জায়গা পাওয়া, এসব অ্যাওয়ার্ড আর টাইটেল দিয়ে তাকে একজন বিশ্বব্যাপী সম্মানিত রাষ্ট্রনায়ক হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। সবশেষে লেখক একটা বেশ আবেগঘন কথা বলছেন। তার বক্তব্য হল, শুধু বর্তমান কাজের ওপর ভিত্তি করে শেখ হাসিনার সমালোচনা করা সহজ, কিন্তু তাকে সমগ্রভাবে বুঝতে হলে তার কয়েক দশকের সংগ্রাম আর ব্যক্তিগত ত্যাগের ইতিহাসটাও জানতে হবে। আর এখানেই লেখক তার চূড়ান্ত বক্তব্যটি রেখেছেন, এই ফুলস্টপের নাম শেখ হাসিনা। এর মাধ্যমে আসলে কি বোঝাতে চাওয়া হচ্ছে? যে শেখ হাসিনা শুধু একজন নেতা নন, বরং বাংলাদেশের জন্য এক অপরিহার্য ব্যক্তিত্ব। এই যুক্তিটি কতটা শক্তিশালী, আর এর বাইরে বা আর কিটি ভাবার বিষয় থাকতে পারে, সেই প্রশ্নটি পর্যালোচনার শেষে আমাদের জন্য রেখে দেওয়া হয়েছে।